এবার যেন ভেতরের কান্নাগুলো এক প্রকার উগরে আসছে অরিনের। সে বহু কষ্টে ছোটে ঠোঁট চেপে নিজের কান্নাগুলো আটকে রাখার ব্যর্থ বৃথা প্রয়াস চালায়। তবুও সে চেষ্টা বরাবরের ন্যায় ব্যর্থই হলো আজও। তার চোখ বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়ছে দুফোঁটা অশ্রুকণা। তা দেখে রৌদ্র বুঝি আরেক দফায় অস্থির হলো। সে মেয়েটার হাত দুটো খানিক ঝাঁকিয়ে বলল, প্লিজ কাঁদে না বুজান, অ্যাটলিস্ট আমায় বল না তুই কেন কাঁদছিস। অরিন নাক টেনে টেনে বলে, আপনি চলে যাবেন, আমি তো মিস করবো আপনাকে। রৌদ্র ফ্রিকুচকা এবার সন্দিহান গলায় বলে, স্ট্রেঞ্জ, আমার সাথে থেকে আবার আমাকে মিস করবি মানে? অরিন অবুঝে চোখে তাকায়। রৌদ্রের কথার গভীরতা ধরতে না পেরে অবুঝ গলায় বলে, মানে? রৌদ্র ফুস করে নিঃশ্বাস ফেললো। মেয়েটার দিকে ছুঁচ কামড়ে কিছুক্ষণ অপলকভাবে তাকিয়ে থেকে পরক্ষণে মুচকি হাসলো। হাত বাড়িয়ে মেয়েটার ফোলা ফোলা গাল দুটো খাইকে টেনে দিয়ে বলল, মানে আপনিও আমার সাথে যেতে যাচ্ছেন বুজান? অ্যান বাক্যে আশ্চর্য হলেন সকলে। কবি সাহেব মাছ থেকে বলে উঠেন, ওকে নিয়ে যাবে মানে? তুমি সেখানে ফেলোশিপ প্রোগ্রামের জন্য যাচ্ছ, ঘুরতে নয়। তাছাড়া তুমি সারাদিন ব্যস্ত থাকবে। মেয়েটাকে সাথে করে নিয়ে গেলেও ঠিকঠাক সময় দিতে পারবে না। তখন আবার অরি মন খারাপ করে থাকবে। তার চেয়ে বরং ও এখানেই থাকবে। সবার সাথে হেসে খেলে 3 মাস এমনিতেই কেটে যাবে। অ্যান কথায় বাকিরা সম্মতি জানাল। রৌদ্র কপাল কুচকায়, কণ্ঠে একরাশ নাখুশ জবাব ভাব ঝেলে বলে উঠছে, তোমার কথা ঠিক হলেও আমি মানতে পারছি না আব্বু। কবি সাহেব তরাক ঘাড় বাঁকিয়ে চাইলেন ছেলের দিকে। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কেন, কি সমস্যা তোমার? রৌদ্র গাছাড়া ভাব নিয়ে পকেটে 2 হাত গুজে দাঁড়ালো, সামান্য কাঁধ ঝাঁকিয়ে ভাবলেশীন ভঙ্গিতে বলল, কজ বিয়ের পরও আমি আমার বউজানকে ছাড়া থাকতে পারবো না। ছেলের এহেন সোজা সাপটা উত্তরে বোকা বনে গেলেন কবি সাহেব। তিনি কেমন ফ্যালফ্যাল করে তাকে রইলেন হতবুদ্ধির ন্যায়। ওদিকে বাকিরা মুখ টিপে হাসছে। রৌদ্র আর কারো দিকে না থেকে চুপচাপ চেয়ার টেনে বসে পড়েন অয়নের পাশে। কিয়ৎক্ষণ বাদে নিজের পাতে খাবার নিতে নিতেই গম্ভীর কণ্ঠে বাবার উদ্দেশ্যেই বলে, আমার দিকে এভাবে হা করে তাকিয়ে না থেকে খাবার খাও আব্বু। খাবার তো দেখছি ঠান্ডা হয়ে গেল। এন কথা তৎক্ষণাৎ থতমত খেয়ে বসেন কবি সাহেব। তড়িঘড়ি করে ছেলের উপর থেকে নজর সরিয়ে আনলেন নিজ প্লেটের উপর। মনে মনে যদিও ছেলেটাকে ইতিমধ্যে কষে 2-4টে গালিও দিয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই ছেলেটা যে তার দিনকে দিন নির্লজ্জ হচ্ছে এ আর নতুন নয়। সবার খাওয়া দাওয়া প্রায় মাঝামাঝি পর্যায়ে। এমন সময় কর্কশ শব্দে বাড়ির সদর দরজার কলিং বেল বেজে ওঠে। রাফিয়া বেগম তৎক্ষণাৎ নড়ে চড়ে বসলেন। এটো হাতেই উঠে দাঁড়ালেন তিনি। ইতিমধ্যে মনে মনে ধরিয়ে নিয়েছেন অনেক এসেছে হয়তো। রাফিয়া বেগম এক ছুটে এসে দরজাটা খুলে দিলেন। পরক্ষণে অস্থির গলায় ছেলেকে দুটো শক্ত বাক্য বলার জন্য মুখ খুলতে যাবেন, অমনি সম্মুখে দাঁড়ানো অনিক আর ইকরাকে পাশাপাশি দেখে কথাগুলো আর মুখ ফুটে বেরোলো না তার। তিনি ফিকুচকে কিছু দুজনের পাশে তাকালেন। ছেলে মেয়ে দুটো এরকম হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কেন? তাছাড়া এত রাতে ইকরাই বা কি করছে অনিকের সাথে? অ্যান বেশ কত প্রশ্ন ইতিমধ্যে এসে হানা দিয়েছে রাফিয়া বেগমের বিচক্ষণ মস্তিষ্কে। কিয়ৎক্ষণ বাদে তিনি কেমন গভীর মুখে ছেলেকে জিজ্ঞেস করলেন, এত রাত অবধি কোথায় ছিলি তুই? তাছাড়া ইকরা এত রাতে তোর সাথে কি করছে? অনেক সটন হয়ে দাঁড়িয়ে আছে ভাবলেশীন ভঙ্গিতে। ইকরার হাতটা নিজের হাতের মুঠো শক্তভাবে চেপে রেখে গম্ভীর কণ্ঠে বলে, আমরা বিয়ে করেছি আম্মু। ব্যাস। কোথাও যেন আকাশ ভেঙে পড়লো মনে হচ্ছে। রাফিয়া বেগমের ছানা বড়া চোখ দুটো দেখে আপাতত মনে হচ্ছে তার মাথার উপরই বুঝি আলগোচে ভেঙে পড়েছে আকাশটা। তিনি কিয়ৎক্ষণে চোখের পলক ফেলতে ভুলে গেলেন যেন। কান দুটো কি ভুল শুনছে কিনা তা যাচাই করতে তিনি ফের জিজ্ঞেস করলেন, কি বললি? অনেক কাজ ছাকিয়ে দাঁড়ায় ভাবলেশীন ভঙ্গিতে আবারও বলে, তোমার ছেলের বউ নিয়ে এসেছে। কই এসো, বরণ করো ছেলের বউকে। এই পর্যায়ে কটমট দৃষ্টিতে তাকালেন রাফিয়া বেগম। দাঁতে দাঁত চেপে ছেলেকে কিছু বলতে চাবেন, তার পূর্বে চোখ জোড়া গিয়ে আটকালো অনেকের পাশে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে থাকা ইকরার পানে। কেন যেন এই মুহূর্তে এই মেয়েটাকে দেখে বড্ড মায়া লাগলো রাফিয়া বেগমের। তিনি ছেলেকে সাহায্য করার কথা মাথা থেকে আপাতত ছেড়ে ফেলে ইকরার হাত টেনে ধরলেন। পরক্ষণই মেয়েটাকে নিজের এক হাতে আগলে নিয়ে গটগট পায়ে চলে গেলেন ডাইনিংয়ের দিকে। এদিকে অনেক হালকা উকিঝুঁকি দিয়ে দেখলো মায়ের চলে যাওয়া। পরক্ষণেই মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, যাক, নতুন বউয়ের সামনে মায়ের হাতে ঝাঁটার বাড়ি খায়নি, এটাই আলহামদুলিল্লাহ। অন্যদিকে রাফিয়া বেগম ইকরার সঙ্গে
ইকরাকে নিয়ে ডাইনিংয়ে এসে দাঁড়ালেন। ওদিকে হঠাৎ এত রাতে ইকরাকে এভাবে দেখে ভরকে গেলেন সকলে। প্রত্যেকে কেমন হতবাক চোখে তাকিয়ে আছে মেয়েটার দিকে। ইকরা আজ চোখে দেখলো সবচা। পরক্ষণই খাঁচোমুচো করে দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। রাফিয়া বেগম আলতো করে ইকরার মাথায় হাত রাখলেন, গম্ভীর কণ্ঠে বললেন, রাতের খাবার খাওনি নিশ্চয়ই, যাও চেয়ারে গিয়ে বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। সকলে আরেক দফা অবাক হলেন রাফিয়া বেগমের এহেন কথায়। সাব্বির সাহেব নিজের অভ্যন্তরীণ কৌতূহল আর দমিয়ে রাখতে না পেরে বলেই বসলেন, ইকরা মামুনিকে হঠাৎ কোথায় পেলে, আর ও এসেছে কার সাথে? রাফিয়া বেগম গভীর মুখে প্রত্যুত্তর করলেন, তোমার ছেলের সাথে, ওরা নাকি বিয়ে করেছে। সদ্য গ্লাস ভর্তি পানিতে চুমুক বসিয়েছিলেন তাসিক সাহেব। অমনি ভাবির এহেন কথা শোনা মাত্র মুখ ছিটকে পানি বেরিয়ে আসে পানিটুকু, যা গিয়ে পড়লো মুখোমুখি হয়ে বসে থাকা তায়েব সাহেবের উপর। ওদিকে তায়েব সাহেব মাছের গরম গরম মাংসটা পাতে নিয়েছিলেন কোনো রকম। একটু আচ্ছু বোধে ছিঁড়েও ফেলেছিলেন ইতিমধ্যে, তবে সেটা আর মুখে দিতে পারল না বেচারা। তার আগে তাসিক সাহেবের এহেন কাণ্ডে খাবারটা একদম মাটি হয়ে গেল তার। আপাতত তার কাছে প্লেট ভর্তি গরম গরম কষা মাংস খেতে না অনেক বিয়ে করেছে এই সংবাদের চাইতে বেশি দুঃখজনক। বেচারা আর্তনাদ করে উঠলেন, তৎক্ষণাৎ চেঁচিয়ে বলে উঠছেন, আল্লাহ রে আল্লাহ, তোর কি সমস্যা তোষু? তুই আমার সাথে তোর কোন জন্মের শত্রুতা এ জন্মে মেটাচ্ছিস ভাই? কেন আমার এত স্বাদের খাবারটা খেতে দিলি না তুই? সামনে দাঁড়িয়েছে সদ্য বিবাহিত জোড়া, যার দিকে আপাতত সকলে মনোযোগ। তাসিক সাহেব কিন্তু মাঝখান থেকে তায়েব সাহেবের অমন কথায় মুখ কুচকে আসে মানুষ। তিনি কেমন করে যেন বলেই উঠছেন, আরে শেষো ভাই, ক্লাইম্যাক্স দেখেও বসছো? ক্লাইম্যাক্স কি সব খাপাপিনা নিয়ে পড়ে আছো? বেচারা তায়েব সাহেব শান্ত হলেন না, উল্টো আর্তনাদ করে বসলেন নিজ আসনে। এদিকে বেচারা সাব্বির সাহেব স্ত্রীর কথা পুরোটা না শুনে বোকার মতো উপর নিচ মাথাটা নাড়াতে গিয়ে পরক্ষণে থতমত খেয়ে বসলেন। হতবিহ্বল হয়ে তাকিয়ে রইলেন স্ত্রীর দিকে। যান হাতে নেওয়া সদ্য লোকমাটা মুখের কাছে এসে থমকে গেল তার। সেটা আর মুখে পুড়িয়ে নেওয়া সময় পেল না বেচারা। সবার এত এত অবাক রিয়াকশনে একটি মাত্র মানুষ একদম স্বাভাবিক খাবার খেয়ে যাচ্ছে, আর সেটা হচ্ছে অরিনের ডিরেক্টর সাহেব। যেখানে অরিন অবাক হয়ে খাবার গিলতে ভুলে গেছে, সেখানে রোদ্র কি সুন্দর দেদারসে খাবার খেয়ে যাচ্ছে। কিয়ৎক্ষণ বাদে অরিন চোখ নামিয়ে আনলো রোদ্রের উপর। রুদ্রকে অমন ভ্রুক্ষেপীন দেখে সে কঞ্চক হাতে নামে জিজ্ঞেস করলো, ডাক্তার সাহেব? রোদ্র খেতে খেতে ছোট্ট করেই জবাব দিল। হুম? অরিন সামনে চোখ গিল আগের ন্যায় নিচু কণ্ঠে রুদ্রকে বলল, শুনছেন, ভাইয়া নাকি বিয়ে করে ফেলেছে। এই পথে খাওয়া থামিয়ে ক্ষুদ্র চোখে থাকা রুদ্র মুখের খাবারটুকু আয়াস করে চিবি অবশ্যই গিলে নিয়ে বলল, হ্যাঁ তো বিয়েই তো করেছে, কোনো চুরি নয়, এতে এত অবাক হওয়ার কি আছে? অরিন হাসবে নাকি কাঁদবে কে জানে। ওদিকে কবির সাহেব এত করে মুখ খুললেন, ঝাঁঝালো কণ্ঠে অনেকের পানে তাকিয়ে বললেন, বড় ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করলে নাকি? সব কিছুতে এত অধৈর্য কেন তোমরা? আমরা তো বলেছিলাম পারিবারিকভাবে ধুমধামে বিয়ে দেব, সেটাই কি এমন ক্ষতি হতো তোমার? বুঝলাম না। অনেক নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। ওদিকে রোজের খাওয়া এতক্ষণে শেষ। সে এটো হাতে বেসিনে গিয়ে হাত দিয়ে ফিরে আসে, তারপর কেমন বিজ্ঞের ন্যায় সাফাই দিয়ে বলে উঠছে, তুমি তো সেদিন বললে ছেলেটার নাকি বিয়ের বয়স হয়েছে, সেক্ষেত্রে আর ঠিক করা কি ঠিক বলো? তাছাড়া ওর ইচ্ছে হয়েছে তাই তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছে। পরবর্তীতে আমি ফিরে এলে না হয় ধুমধাম করে অনুষ্ঠান করবে, ব্যাস হয়ে গেল। এইটুকু ব্যাপার নিয়ে বাচ্চা ছেলেটার উপর শুধু শুধু হম্বিতম্বি করছো কেন? এই পর্যায়ে সাব্বির সাহেব মুখ গম্ভীর করলেন, বললেন, নিজে নিজে গিয়ে বিয়ে করে ফেলেছে যেই ছেলে, সে আবার বাচ্চা ছেলে। রোদ্র ঘাড় ঘুরিয়ে তাকায়, ঠোঁটের কোণে এত হাসি রেস ছেড়ে বলে উঠছে, আরে শ্বশুর মশাই, এসব নিয়ে আর মাথা ঘামাবেন না, যা হওয়ার হয়েছে, বাদ দেন। অগতা চুপ করে গেলেন সাব্বির সাহেব। তবে ছেলের পানে তাকিয়ে রইলেন শক্ত চোখে। ওদিকে হুচ করে কবির সাহেবের পরনের সফেদ রঙা পাঞ্জাবির পকেটে রাখা ফোনটা বেজে ওঠে সশব্দে। কবির সাহেব কাল বিলম্ব না করে ফোনটা বের করে হাতে নেন, দেখেন আমরিন বেগমের কল। তিনি কিছুক্ষণ চুপ করে ফোনটার দিকে চেয়ে থেকে অবশেষে কলটা রিসিভ করলেন। ফোন কানে ঠেকাতে ওপাশ থেকে বেশি আসে আমরিন বেগমের চিন্তিত কণ্ঠ, ভাইজান, আমার ইকরা কোথায়? অনেক এসেছিল বাড়ির সামনে, এরপর তো মেয়েটাকে আর তাকে দুজনের কাউকেই দেখছি না।
বোনের কথায় ফুস করে নিঃশ্বাস ছাড়েন কবির সাহেব। ও দূরে দাঁড়িয়ে থাকা অনেকের দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে থেকে বোনকে বললেন, তুই বাকি ছিলি? শোন, ওরা বিয়ে করে ফেলেছে, আপাতত বাড়িতে এসেছে। তুই না হয় কাল সকালে সবাইকে নিয়ে বাড়িতে চলে আসিস। ওপাশে আমিন বেগম কি বলেন শোনা যায়নি, তবে কবির সাহেব যে ভীষণ চটেছেন তা বোঝা যাচ্ছে বারবার। অনেকের বিছানা মাঝ বরাবর লাজুক মুখে বসে আছে ইকরা। গায়ে জড়িয়েছে লাল চকচকে জামদানি শাড়ি। শাড়িটা অরিনের বিয়েতে কতগুলো উপহার পেয়েছে যে সে, যা এখনো খোলাই হয়নি। তারই মধ্যে থেকেই শাড়িটা বের করে এনে শখের ভাবিকে পরিয়েছে অরিন। সেই সাথে মেয়েটাকে হালকা পাতলা সাজিয়ে দিয়েছে মির্জা। আহিরাও পাশ দিয়ে টুকটাক সাহায্য করছে অরিনকে। সাজসজ্জার কাজ শেষ হতে অরিন তাকায় তার নতুন ভাবির দিকে। ইকরার তুর্তিতে আলতো করে আঙুল ছেঁকিয়ে মেয়েটা লজ্জালু মেয়েটার পানে তাকিয়ে হেসে উঠছে অরিন। সশব্দে বার কয়েক মাস আলো বলে ওঠে তৎক্ষণাৎ। পরকুটি দুষ্টু কঞ্চে বলে, আমার ভাইয়া তোমায় এভাবে দেখলে একদম ফিট হয়ে পড়বে, মিলিয়ে নিও। লজ্জায় বলল ইকরা, পারছে না লজ্জায় মাটিতে মিশে যেতে। অরিন যে তাকে এভাবে লজ্জা দিবে তা যেন কোনাক্ষরেও ভাবেনি মির্জা। সে তৎক্ষণাৎ মুখটা নুইয়ে নিল আরেকটু। তা দেখে অরিন কেমন গা দুলিয়ে হেসে উঠছে। কিন্তু মেয়েটার এহেন প্রাণখোলা হাসিটা স্থায়ী হলো না বেশিক্ষণ। এরই মধ্যে ঘরে এসে উপস্থিত হলো রৌদ্র। নিঃশব্দে অরিনের পাশে এসে দাঁড়ালো, বসলো গা ঘেঁষে। অরিন হাসি থামিয়ে পাশে তাকায়। রৌদ্রকে দেখে বলে উঠছে, দেখুন আমি ভাবিকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। রোজও তাকালো না অন্যদিকে, উল্টো অরিনের দিকে নিখাত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, ঘরে চল সানশাইন। এ পর্যায়ে গাল ফোলায় অরিন। মিনমিন স্বরে বলে, আর একটু থাকি না। রৌদ্র মুচকি হাসলো। অরিনকে আলগোছে পাজাগুলে তুলে নিয়ে বলল, আমার ঘুম পেয়েছে জান বাচ্চা, সো আই নিড ইউ। অরিন আর কি বলবে? এই লোককে কিছু বললে বা শুনবে সে? তাই তো অরিন কেমন চুপচাপ গাল ফুলিয়ে পড়ে রইল রৌদ্রের কোলে। রৌদ্র ঘর ছেড়ে বেরিয়ে যেতে যেতে আহিরার উদ্দেশ্যে বলে, ঘরে যা আহি। আই মাথা নাড়ায়। ইকরার থেকে বিদায় নিয়ে তৎক্ষণাৎ চলে যায় নিজের রুমে। এদিকে রৌদ্র অনিকের ঘর থেকে বেরিয়ে যেতেই সামনে পড়ল অনিক। রৌদ্রকে দেখে মুচকি হেসে ইশারায় কি যেন বলল। রৌদ্র হালকা হেসে মেয়েটাকে নিয়ে চলে গেল নিজ রুমে। ঘরের দরজা আটকে নিঃশব্দে পা ফেলে ইকরার সামনে এসে বসলো অনিক। চুপচাপ মেয়েটার দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। অতঃপর কেমন ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, এবার তোমায় ছুতে পারি মায়াবিনী? ইকরা লজ্জায় কুণ্ঠা যাচ্ছে এক প্রকার, যা আরেক দফা মুগ্ধ করলো অনিককে। সে তৎক্ষণাৎ এগিয়ে এসে মেয়েটাকে জড়িয়ে ধরল বুকের মাঝে। কানের কাছে মুখ রেখে ফিসফিস করে বলল, সরি। ফ্রিকুচকা ইকরা সন্ধিহান গলায় জিজ্ঞেস করে, কেন? অনেক দুষ্টু হাসলো। দুষ্টু কঞ্চে প্রত্যুত্তর করে বলল, নিজে ইচ্ছায় সারা রাত কাঁদাবো তোমায় মায়াবিনী, তাই আগে ভাগে সরি বলে নিচ্ছে। রাতের আঘাত চাপে ধরণীতে নেমেছে নতুন এক সকাল। গত রাতের পর থেকে গাল ফুলিয়ে আছে অরিন। তার পিছে অবশ্য বেশ কারণ আছে বইকি। গত রাতে রুদ্র তাকে জানিয়েছে সে আগামী 3 মাস বাইরে স্টাডি করবে। একে তো প্রথমবার বিদেশ যাচ্ছে মির্জা, তার উপর সম্পূর্ণ নতুন জায়গা, নতুন মানুষের মাঝে হুটহাট কিভাবে মানাবে নিজেকে। এইসব ভাবতে ভাবতে অরিন গাল ফুলিয়ে ঘরের এপাশ থেকে ওপাশ হাঁটছে। অদূরে দাঁড়িয়ে থাকা রৌদ্র আর চোখে পরক করছে মির্জাকে। সে ধীরে ধীরে অরিনের কাছে এসে মির্জাকে পেছন থেকে জাপটে ধরে আদুরে কঞ্চে বলে, কাছে আসো বউজান, ইটস মাই ওয়ার্কআউট টাইম। অরিন রোদের হাত দুটো ছটকা মেরে সরিয়ে দেয় নিজের পেজের ওপর থেকে। মুখে ভীষণ রাগ ফুটিয়ে বলে, তো যান না, করুন গিয়ে ওয়ার্কআউট। আমি কি ধরে রেখেছি নাকি আপনাকে? মেয়েটার এমন কথায় রোদ ঠোঁট কামড়ে হাসে। তারপর কোনো রূপ আগাম সংকেত ছাড়াই অরিনের কোমর এক হাতে চেপে ধরে তাকে ফ্লোরে শুইয়ে দেয় আলতো করে। মেয়েটা হতবুদ্ধি ভাব নিয়ে উঠতে নিলেই বাদ সাধে রৌদ্র। অরিনকে ফের শুয়ে দিয়ে নিজেও তার উপর ঝুঁকে আসে। তারপর অরিনের উপর পুশ আপ পজিশন নিয়ে হাসকি স্বরে বলে, বউ ছাড়া ওয়ার্কআউট করলে তেমন একটা বিবাহিত ফিল পাই না বউজান। বলেই সে তার পুশ আপ শুরু করে। আর একটু পরপর মেয়েটার ফোলা ফোলা গাল দুটোতে ঠোঁট ছুঁয়ে দেয়। এমন পরিস্থিতিতে অরিন না চাইতে হেসে দেয়। ফিটফিট করে বলে, পাগল একটা। বিড়বিড় করে বলা কথাটাও বেশ কানে গেল রৌদ্রের। সে তৎক্ষণাৎ মুখটা নামিয়ে আনে অরিনের ঠোঁটের দিকে। সেথায় আলতো করে একের পর এক চুমু এঁকে দিয়েই বলে, এটা নতুন নয় হানি।
ঘুম জড়ানো চোখ দুটো পিটপিট করে খুললো মাহিরা। আশেপাশে তাকায় এক নজর। ঘরের একপাশে দেয়াল জুড়ে বড় একটা জানালা, সেটাই ফেলে রাখা ধূসর রঙা পাতলা ফিনফিনে পর্দা। বাইরে বোধহয় এখনো ঝুম বৃষ্টি পড়ছে, কানে তো তেমনই শব্দ ভেসে আসছে। মাহিরা লম্বা একটা হামি টেনে শোয়া ছেড়ে আছড়ে হয়ে বসে, দুহাত দুদিকে ছাড়িয়ে আড়মোড়া ভেঙে শরীর সমস্ত অঙ্গকে জানান দেয় উঠে পড়বার সময় হয়েছে। কিয়ৎকাল বাদে মেয়েটা আলগোছে নেমে পড়ে বিছানা হতে। ওয়াশরুমের দিকে পা বাড়াতে চোখ গিয়ে পড়ে দেয়ালের ঝুলন্ত ঘড়িটার দিকে। পরক্ষণেই চোখ দুটো যেন চড়ক গাছ রূপান্তরিত হলো মাহির। ঘড়ির কাঁটা স্পষ্ট জানাতেছে বেলা 12টা বাজে। তার মানে সে এত বেলা অবধি নাক ডেকে ঘুমিয়েছিল? সিরিয়াসলি? মায়ের তৎক্ষণাৎ লজ্জিত হলো নিজের এহেন কাণ্ডে। কোথাও বেড়াতে এসে কেউ এভাবে বেলা অবধি ঘুমায় নাকি? লোকজন দেখলে কি বলবে? মাহি আর ভাবতেই পারলো না, তৎক্ষণাৎ পা বাড়লো ওয়াশরুমে। প্রায় মিনিট 10 পর ফ্রেশ হয়ে বেরিয়ে আসে মাহি। পেটের ভিতর কেমন ডাকাডাকি মনে হচ্ছে। পেটের ভিতর লুকিয়ে থাকা ক্ষুধার্ত ইঁদুরগুলো লাফাচ্ছে রীতিমতো। মাহি কিছুক্ষণ চুপ করে বসে রইল বিছানায়। নিচে যাবে কি না যাবে না তাই নিয়েই যত রাজ্যের চিন্তা তার। প্রায় বেশ কিছুক্ষণ পর অবশেষে তার চিন্তাভাবনার অবসান ঘটে ক্ষুধার কাছে। অতঃপর আর কোনো দিকে না তাকে সে ছটপট পায়ে বেরিয়ে যায় রুম ছেড়ে। ধীরে সুস্থে হাঁটছে মাহি। দোতলার লম্বা করিডোরের বাঁ দিকে সারিবদ্ধ বেশ কয়েকটা রুম। একেবারে প্রথম রুমটা রোহান আর রুহির, আর মাহি আপাতত থাকছে তাদের 2 ঘর পরের রুমটায়। মাহি হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে দেখছে দোতলার সাজসজ্জা। গতকাল এসেছে পর থেকে সায়মা খাতুনের সাথে আলাপচারিতার সময় কেটে গিয়েছে তার। বাড়িটা যে একটু আচ্ছু ঘুরে ফিরে দেখবে সেই সুযোগও মেলেনি অবশ্য। হাঁটার এক পর্যায়ে মাহি থমকায়। এক মুহূর্তের জন্য চোখে এঁটে রাখা চিকন ফ্রেমের গোল চশমাটা খানিক ঠিকঠাক করে নিয়ে দোতলার রেলিং ঘেঁষে উকি দিয়ে নিয়েছে। সেটাই দেখে কজন নতুন মানুষের উপস্থিতি। কই গতকাল এসেছিল, পরে তো এদের দেখেনি সে। তবে আজ হঠাৎ এত মেহমান। মায়ের ঠোঁট কামড়ে ভাবলো কিছু একটা। এই মুহূর্তে এতগুলো মানুষের সামনে নিচে গিয়ে ব্রেকফাস্ট করাটা আদৌ ভালো দেখাবে কি না তাই হয়তো ভাবছে মেয়েটা। কিয়ৎক্ষণ এই প্রসঙ্গে ভাবনা চিন্তা শেষে মাহি সিদ্ধান্ত এলো আজ আর ব্রেকফাস্ট করবে না সে। কথাটা ভেবে ক্ষুদ্র নিঃশ্বাস পেল মাহি। আনমনে পেছনে ফিরতে গিয়েও কারো শক্তপোক্ত বুকের সাথে হঠাৎই ধাক্কা লেগে গেল তার। ঘটনার আকস্মিকতা বেচারি নাকটাও যেমন হালকা ব্যথা পেল, ঠিক তেমনি তার চশমাটাও নড়ে গেল চোখ থেকে। মায় হকচকে উঠে তড়িৎ চোখ তুলে ঘাড় উঁচিয়ে তাকাতেই দেখে একজোড়া বাদামি চোখের সুদর্শন যুবক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহি ভরকায়, তৎক্ষণাৎ পিছিয়ে যায় 2 কদম। হাত দিয়ে চোখের চশমাটা ঠিকঠাক করে আমতা আমতা করে জিজ্ঞেস করে, কে আপনি? যুবক নিশ্চুপ, তার দৃষ্টি স্থির এখনো মাহিরার মুখের পানে নিবদ্ধ। যুবক মাহিরার থেকে লম্বা বেশ খানিকটা উঁচু। মাহিরা বেচানি মাহিরা তার দিকে তাকাতে কেমন ঘাড় উঁচিয়ে রেখেছে। যুবকের ফুলো ফেপে থাকা পেশিবুল হাত দুটোর বুকের কাছে বেঁধে রাখা, গায়ে জড়ানো চেকচপ হাতা কাটা গেঞ্জি, সেই সাথে কালো ট্রাউজার। মাথার লম্বা চুলগুলো পেছনের দিকে টেনে ঝুঁটি বেঁধে রাখা। গৌরবর্ণের সুদর্শন যুবকের দৃঢ় চুয়ালখানা কেমন তীক্ষ্ণ হয়ে ফুটে আছে আপাতত। মাহিরা যুবককে আপাত মস্তক পরক করে ফাঁকা ঢোক গেল। যুবক ক্ষুদ্র চোখে দেখলো সবচা। কিয়ৎক্ষণ যেতে যুবক ভারী অথচ গম্ভীর কণ্ঠে হুট করে জিজ্ঞেস করে উঠছে, হোয়াট ইজ ইউর নেম? মাহিরা ফের শুকনো ঠোক গেল। মেয়েটার আবার ইন্ট্রোভার্ট কিনা, হুটহাট অপরিচিতদের সাথে খুব একটা মিশতে পারে না মেয়েটা। মনের কোণে জেঁকে বসেছে অজানা ভয়। যুবক মিনিট 2 অপেক্ষা করলো মাহিরার উত্তরে। তবে সময় পেরোনোর পরও মেয়েটাকে চুপ করে থাকতে দেখেও ভ্রু কুচকে আসে তার। সে 1 কদম এগিয়ে আসতে নিলে তৎক্ষণাৎ 2 কদম পিছিয়ে যায় মাহি। যুবক থামলো, পা দুটো আগের জায়গায় স্থির রেখে দাঁড়ালো। ঠিক এমন সময় লম্বা করিডোরের শেষ প্রান্ত থেকে ভেসে আসে রেহানের কণ্ঠ। সেটা তাদের দিকে এগিয়ে আসতে আসতে বলছে, হ্যাঁ মুগ্ধ, হোয়াটস দিস ম্যান? আমাকে রাস্তায় রেখে তুই একা একাই চলে গেলি? মুগ্ধ ঘাড় বাঁকিয়ে রেহানের দিকে তাকায়, গম্ভীর মুখভঙ্গি রেখে বলে হচ্ছে, It's already sharp 12 o'clock and you know I am very punctual about my time. রেহান গাল ভরে হাসলো। মুগ্ধের কাছাকাছি এসে দাঁড়িয়ে কিছু বলবে তার আগেই তার চোখ গেল জড়সড়ে দাঁড়িয়ে থাকা মাহির দিকে। রেহান তৎক্ষণাৎ মেয়েটাকে বলে ওঠে,
মাহি, কি হয়েছে ভাইয়া? তুমি এভাবে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছো কেন? মাহির উড়ে যাওয়া আত্মাটা যেন আবার নিরে ফিরে এলো। সে রেহানকে দেখে এক চিলতে স্বস্তির নিঃশ্বাস ফেলে কোনো মতে বলল, না ভাইয়া, তেমন কিছু না, এমনিতেই। ও আচ্ছা, তা ঘুম ভাঙলো কখন তোমার? রুহি বেশ কয়েকবার গিয়ে দেখেছিল তোমাকে। তবে তুমি তো ঘুমাচ্ছিলে, তা বলি খেয়েছো কিছু? মাহি লজ্জালু ভঙ্গিতে দুধারে মাথা নাড়ায়। তা দেখে মুহূর্তে চিন্তিত হয়ে ওঠে রেহান। তৎক্ষণাৎ এগিয়ে এসে মেয়েটার এক হাত চেপে ধরে বলে, কি বললে? এখনো খাওনি মানে? বেলা কয়টা বাজে হিসাব আছে? চলো নিচে চলো, খাবে। বলে রেহান মাহির হাত ধরে তাকে টেনে নিয়ে যেতে লাগলো। যাওয়ার এক পর্যায়ে আবার কি মনে করে যেন থেমে গিয়ে পেছনে ফিরে মুগ্ধের পানে তাকালো। দাঁতে জিভ কেটে হাসি মুখে বলল, দেখো কাণ্ড, তোদের দুজনের পরিচয়টাই তো করালাম না মাহি। মাহির দিকে তাকায় রেহান। মুগ্ধ তা দেখিয়ে বলে, ও আমার মামাতো ভাই মুগ্ধ, সাউথ কোরিয়ায় থাকে সপরিবারে। এই তো আজ ভোরে এসেছে আমাদের বাড়িতে। তুমি বোধহয় টের পাওনি। মাহির আলতো করে ওপর নিচ মাথা নাড়ায়। তার চোখ দুটো নিচু করে রাখা। রেহান একইভাবে মাহিরাকে দেখে মুগ্ধকে বলে হচ্ছে, বাড়ি? ও আমার শালিকা। ও তুই তো আবার এত জটিল শব্দ বুঝবি না। আই মিন, ও রুহির কাজিন মাহিরা এহসান। মুগ্ধ বাঁকা হাসলো। মাহিরার পানে অপলক তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলল, ইন্টারেস্টিং, আই লাইক ইট। বরকার রেহান ছেলেটার কথা বুঝতে না পেরে ফের জিজ্ঞেস করল। হ্যাঁ, কি বললি? মুগ্ধ প্রত্যুত্তরে হাসলো ছোঁচ পিষে। গটগট পা ফেলে রেহানকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলল, নাথিং সো সিরিয়াস বার্ডি। অতঃপর গটগট পায়ে চলে গেল ছেলেটা। তবে তার গম্ভীর মুখভাবে স্পষ্ট ফুটে উঠেছে একরাশ মুগ্ধতার আভাস। সেটা কি আদৌ মাহিরার জন্য কিনা কে জানে। সময় বয়ে চলে নিরবধি। নিজের শান্ত গতিতে কেটে গেল আরও 7টি দিন। আজকে রোজু আর অরিনের ফ্লাইট। ঠিক সন্ধ্যা 7টার দিকে দুপুরে খাবার খেতেই বসেছে সবাই। পুরো এহসান পরিবার আজ একসাথে। মেরিন বেগম ও সপরিবারে চলে এসেছেন সকাল সকাল। আদরের ছেলে মেয়েদেরও 3 মাসের জন্য বাইরে যাবে, সে খবর পেয়ে তিনি কি আর না এসে পারেন। ওদিকে আমরিন বেগমও এসেছেন। সেই দিন যখন অনেক হুট করে ইরাকে বিয়ে করে নিল, তখন কি রাগটাই না করেছিলেন মানুষটা। তবে পরবর্তীতে অনেকের মুগ্ধ আচরণে সেই রাগ আর বেশিক্ষণ টেকেনি মানুষটার। অতঃপর মন ভরে দোয়া করছেন মেয়ে এবং মেয়ের জামাইয়ের জন্য। ওদিকে রুহি এবং রেহানও এসেছে সকাল সকাল। খাবার টেবিল জুড়ে নানা রকমের পাকোয়ান। রাফিয়া বেগম এখনও রান্নাঘরে, হয়তো মেয়ে এবং মেয়ের জামাইয়ের পছন্দের মিষ্টান্ন বানাতে ব্যস্ত তিনি। জুবাইদা বেগমও হাতে হাতে হাত লাগাচ্ছেন। রাইসা বেগম ও মামিনা বেগম খাবার সার্ভে ব্যস্ত। রোজও খেতে বসেই এদিক ওদিক চোখ ঘুরায়। মা এবং মেজো মাকে দেখতে না পেয়ে গম্ভীর মুখে গলা উঁচিয়ে জিজ্ঞেস করে, আম্মু এবং মেজমা কোথায়? রাইসা বেগম খাবার সার্ভ করতে করতে জবাব দিলেন, রান্নাঘরে বাবা। রোদ্র কথাটা শুনতে দেরি রান্নাঘরের দিকে উঠে যেতে দেরি হলো না তার। সে তাৎক্ষণাৎ রসোই ঘরের দরজার কাছে এসে গম্ভীর কণ্ঠে বলে উঠছে, চলো অফ করো মেজমা, আপাতত খাবে চলো। রাফি বেগম ভরকে তাকান পেছনে। কর্মরত হাত দুটো খানিক বিরতি দিয়ে বললেন, এ কি রে রোদ, তুই টেবিল ছেড়ে উঠে এলি কেন? যা যা খেতে বস। রোদ্র শুনল না। গটগট পায়ে এগিয়ে এসে নিজ উদ্দিকে চুলোর আঁচ নিভিয়ে দিয়ে 2 হাত টেনে ধরলো মা এবং মেজো মায়ের। বলল, খাবে চলো। অজ্ঞতা ছেলের এহেন জোরাজোরিতে অবশেষে হার মানলেন দুজনেই। কাজগুলো সব স্থগিত রেখে চলে গেলেন টেবিলে। অতঃপর সব পরিবারে বসলেন একসঙ্গে। কবির সাহেব প্লেট ভর্তি খাবার নিয়ে এক পলক তাকালেন সবার দিকে। আজ তার পরিবারটা একদম পরিপূর্ণ। ছেলে, ছেলের বউ, মেয়ে, মেয়ের জামাই সবাই আছে একসাথে। ইস, কি সুন্দর লাগছে তাদের। কবির সাহেব আনমনেই হাসেন একটুখানি। পাশ থেকে সাব্বির সাহেব আর চোখে দেখলেন সেই হাসি। পরক্ষণে তিনি কেমন এগিয়ে এসে ফিসফিসিয়ে বললেন, ভাইজান হাসছো যে, কোনো কৌতুক মনে পড়লো নাকি? কবির সাহেব খাড় বাঁকিয়ে চাইলেন। ঠোঁটের কোণে মুচকি হাসির রেশ চেনে বললেন, হ্যাঁ তাই হয়তো। সব কিছু গোছানো শেষ। অরিন তখন বিশ্রাম নিচ্ছে। সেই তখন থেকে সবার সাথে কথা বলতে বলতে এখন বড্ড ক্লান্ত
মেয়েটা চান করে বিছিয়ে রাখা বিছানার চাদরটার উপর আলগোছে এলিয়ে দিল সম্পূর্ণ বদন। মিনিট খানিকের মধ্যে চোখ দুটো কেমন নিভু নিভু হয়ে এলো তার। কিয়ৎক্ষণের মধ্যেই তলিয়ে যেতে লাগলো ঘুমের দেশে। তবে এরই মধ্যে হুট করে টের পেল তার পেটের উপর কারো শীতল হাতের স্পর্শ। অরিন তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠে চোখ দুটো ফুট করে খুলে নিয়ে সামনে তাকাতেই দেখে রৌদ্র তার পেটের উপর মাথা রেখে শুয়ে আছে। ছেলেটার এক হাত ইতিমধ্যে জামা ভেদ করে তার উদরে পৌঁছে গিয়েছে। অরিন শুকনো ঠোক গিল। রৌদ্রের হাতের বেহা স্পর্শ আরো গভীরে যেতে দম আটকে আসে মেয়েটার। সে কাপা কাপা কণ্ঠে কোনো মতে বলে, প্লিজ থামুন। রৌদ্র হাসলো ঠোঁট কামড়ে দুষ্ট কণ্ঠে হিসিয়ে বলল, ভালো লাগছে না হানি? অরিনের নিঃশ্বাস ক্ষণ হয়ে আসছে ক্রমাগত। ছেলেটার হাতের বেহা স্পর্শ আর সহ্য করতে না পেরে অরিন চোখ দুটো বুজে ঠোঁট কামড়ে পড়ে রইল। রৌদ্র চোখ তুলে দেখলো এক পলক পরক্ষণই বাঁকা হেসে বলল, একবার আয় না সানশাইন। অরিন মৌন রইল। গলার কাছে হাজারটা কথা এসে আবারও ফিরে গেল বোধ হয়। রৌদ্র এবার সময় নিয়ে উঠে এলো মেয়েটার উপর থেকে। অরিনের বন্ধু চোখের পাতার উপর পরপর ভেজা চুমু এঁকে হিসিয়ে বলল, সে ইয়েস হানি। অরিন নিঃশ্বাস ফেলছে ক্ষণ ক্ষণ। রৌদ্রের ব্যস্ত হাতটা তৎক্ষণাৎ খামচে ধরে কাপা কাপা কঞ্চে বলল, এমন করছেন কেন? আর কয়েক ঘন্টা পরেই আমাদের ফ্লাইট। রৌদ্র বাঁকা হেসে মেয়েটার খামচে ধরা হাতটা সরিয়ে দিল নিজের হাতের উপর থেকে। পরক্ষণে নিজের আগের কাজ বহাল রেখে মেয়েটার কান বরাবর মুখ এনে হাসকি স্বরে বলল, সে তো অনেক দেরি হানি। এর আগে এত সময় অবধি নিজেকে কিভাবে কন্ট্রোল করবো বলো তো? অরিন আর কিছু বলল না। বললে থোড়াই শুনবে এই লোক, এর চেয়ে বরং চুপচাপ সায় দেওয়াই ভালো। রৌদ্র মেয়েটার নীরবতা দেখেই বাঁকা হাসলো। অতঃপর মেয়েটাকে নিজের মাঝে গভীরভাবে চেনে নিয়ে বলতে লাগলো, ভালোবাসি সানশাইন। বাড়িতে এক দফা কান্নাকাটি শেষে এয়ারপোর্টে এসেও কান্না জুড়েছেন বাড়ির গৃহিণীরা। মেহরিন বেগম তো এমনিতে ছিচকাদুনে মানুষ, তারপর সাথে কয়েকজন কাঁদুনে মানুষ পেয়ে ক্ষণে ক্ষণে নাক টানছেন তিনি। জুবায়ের সাহেব বহুবার স্ত্রীকে থামাতে চেয়েও ব্যর্থ হয়েছেন। স্ত্রী তার মুখ ঝাঁপি দিয়ে বলেছে, বাচ্চাগুলো চলে যাচ্ছে আর আমি কাঁদবো না? আমায় কি পাষাণ মনে হয় নাকি তোমার? অজ্ঞতা এমন বাক্য পুরোপুরি দমে গিয়েছেন ভদ্রলোক। এদিকে রাফিয়া বেগমের মতো শক্ত খোলসে আবৃত মানুষও সেই কখন থেকে মেয়েকে বুকে জড়িয়ে কাঁদছেন নিঃশব্দে। জুবাইদা বেগম সহ বাকিরাও ঘেরাও দিয়ে রেখেছেন মা মেয়েকে। হয়তোবা সুযোগ খুঁজছেন তারাও মেয়েটাকে বুকে নিয়ে কাঁদার। ওদিকে তাদের এমন কান্নাকাটিতে বেজে বিরক্ত রৌদ্র। না, ঠিক কান্নাকাটির জন্য না, আসলে তার বিরক্তির কারণ হচ্ছে তার পিচ্ছি বৌজানটা। সবাই মিলে মেয়েটাকে সামনে কাছে, আর মেয়েটাও কেমন তাদের সঙ্গে সায় দিয়ে কেঁদে যাচ্ছে হু হু করে। অথচ মেয়েটার যে কাঁদলে মাথা ব্যথা করে সে খবর কি আর আছে তাদের? থাকলে বোধহয় গলা ছেড়ে কাঁদতো না এত। ওদিকে কবির সাহেব ছেলেকে সতর্ক বুলি দিয়ে যাচ্ছেন, মেয়েটাকে সাবধানে রেখো, ওর খেয়াল রেখো, হ্যান ত্যান আরও কত কি। অথচ রুদ্র সেসবে কোনো ধ্যান নেই। তার সকল ধ্যান যেন অদূরে দাঁড়িয়ে কাঁদতে থাকা মেয়েটার দিকে। রুদ্র চোখ শক্ত করে তাকে আছে, তার ধৈর্যের বাঁধ ভাঙছে ধীরে ধীরে। সে আর নিজেকে ধরে রাখতে না পেরে বাবার হাতে ধরে রাখা পানির বোতলটা নিয়ে তৎক্ষণাৎ ছুটে গেল মা চাচিদের নিকট। এদিকে কথা বলার মাঝখানে ছেলের অমন চলে যাওয়া দেখে হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রইলেন কবির সাহেব। রৌদ্র মুখ শক্ত করে এগিয়ে আসে অয়নের নিকট, গলায় গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে কাটকাট কণ্ঠে বলে, আর কত কাঁদবে তোমরা? আমার বউজানটা তো অসুস্থ হয়ে পড়বে কাঁদতে কাঁদতে। এবার প্লিজ থামো। ভদ্র মহিলারা সকলে কান্না ফুলে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল অ্যান কথা শুনে। অথচ রৌদ্র সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে ব্যস্ত হয়ে পড়ল অরিনকে নিয়ে। মেয়েটার কোনোই চেপে তাকে নিয়ে গিয়ে বসালো খানিকটা দূরে একটা চেয়ারে। পকেট থেকে রুমাল বের করে সেটা পানি দিয়ে ভিজিয়ে নিল খানিকটা। অতঃপর ভেজা রুমাল দিয়ে আলতো করে মুছে দিল মেয়েটার কান্না ভেজা মুখ। অরিন ফের সামান্য ফোপাতে নিলে রৌদ্র দিল এক ধমক। কি বলল, গাল বরাবর থাপড়িয়ে লাল করে দিব যদি আর একটুও কাঁদিস তুই। অ্যান ধমকে যার পুরানো এই মুখটা কাচুমাচু হয়ে এলো অরিনের। রৌদ্র দেখলো সবচা। পরক্ষণেই মেয়েটাকে দেওয়া এহেন ধমকে নিজের কাছে কেমন একটা খারাপ লাগছে তার। সে তৎক্ষণাৎ এক হাতে অরিনের মাথাটা চেপে ধরে নিজের পেটের সাথে মেয়েটার মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে নরম কঞ্চে বলে, সরি সানশাইন, কিন্তু তুই কেন বুঝিস না জান বাচ্চা? তুই কাঁদলে আমার কষ্ট হয়। আমাকে কষ্ট দিতে কি তোর খুব ভালো লাগে? অরিন দুধারে আলতো করে মাথা নাড়ায়। রৌদ্র হালকা হাসলো তা দেখে। মেয়েটার থুতনিতে আলতো করে আঙুল টেকে সামান্য উঁচু করে বলে,
তাহলে একটু হাসো তো হানি। অরিন হাসলো না, উল্টো ছলছল চোখ জোড়া রোদ্রের দিকে তাক করে রাখলো। রোদ্রের বুকটা কেমন হু হু করে উঠে তা দেখে সে তৎক্ষণাৎ এগিয়ে এসে মেয়েটার পাশ ঘেসে বসলো। এক হাতে অরিনের কাঁধ জড়িয়ে ধরে অন্য হাতে মেয়েটার পেট বরাবর সুড়সুড়ি দিয়ে বলল, দেখি তো আমার জান বাচ্চার হাসিটা কোথায় লুকিয়ে আছে। পেট বরাবর সুড়সুড়ি পেতে ফিক করে হেসে উঠে অরিন। হাসতে হাসতে ঝুলে পড়ে রোদ্রের গায়ে। ওদিকে বাড়ির সকলে এতক্ষণ নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে দেখলে সবচা রোদ্রের কেয়ারিং এ তারা যে বরাবরই মুগ্ধ তা আর বুঝতে বাকি নেই। কিছুক্ষণ বাদে অনেক ছুটে আসে রোদ্র অরিনের নিকট। এসেই বলে উঠছে, ভাইয়া চলো একটা ফ্যামিলি ফটো হয়ে যাক। রোদ্র মেয়েটাকে আগলে নিয়ে উঠে দাঁড়ায়। অনেকের কথায় সন্ধিয়ান গলায় বলে, কিন্তু ছবি কি ফোনে তুলবি? অনেক দুধারে মাথা নাড়ে, পরক্ষণে হাতের ইশারায় অদূরে তাক করে বলে, না তো, ওই যে প্রফেশনাল ক্যামেরাম্যান তাদেরকে দিয়ে তোলাবো, চলো। রৌদ্র হেসে মাথা নাড়িয়ে চলে গেল অনেকের সাথে। এহসান বাড়ির প্রতিটি সদস্য দাঁড়ালো এয়ারপোর্টের টার্মিনাল এরিয়ায়। সকলে একযোগে পাশাপাশি দাঁড়াতেই ক্যামেরাম্যান ক্যামেরা তাক করলো তাদের দিকে। গলা উঁচিয়ে বলল, স্যার, ম্যাম, প্লিজ গিভ আপ হিউজ স্মাইল। সকলে গাল ভর্তি হাসি চাঁদলো। এই সুযোগে রৌদ্র অরিনের কোমর চেপে তাকে আর একটু কাছে টেনে আনলো। অরিন তৎক্ষণাৎ মিমিনি স্বরে বলে উঠছে, ডাক্তার সাহেব, আপনাকে স্মাইল করতে বলা হয়েছে, আমার কোমর টেনে ধরতে নয়। রৌদ্র ক্যামেরার দিকে চোখ রেখে ছুট কামড়ে হাসলো। পরক্ষণে ফিসফিস করে বলল, সো হোয়াট, আমার বউজানকে আমি ধরবো, তাতে তোমার কি মেয়ে? অরিন ফুস করে নিঃশ্বাস ফেলে অতিষ্ঠ কণ্ঠে বলে, এই পাগলামিগুলো কি আর বাদ দেবেন আপনি? এ পর্যায়ে মুচকি হাসলো রোজ। মেয়েটার কোমর বরাবর ছাপ দিয়ে বলল, মৃত্যুর আগ অব্দি বাদ দিব বলে তো মনে হচ্ছে না হানি। অরিন হেসে উঠে আনমনে। লোকটা যে এমন কিছু বলবে তা যে আগে থেকে জানা তার। তারপরও কেন যেন শুনতে বেশ লাগে অরিনের। তাছাড়া প্রেমিকের পাগলামিতে দেখতে কার না ভালো লাগে শুনি। প্লেনে বসেছে অরিন। রৌদ্র সিটে বসে থাকা অবস্থায় ইঞ্জিনের গর্জনের শব্দ স্পষ্ট কানে আসছে অরিনের। প্লেন ধীরে ধীরে রানওয়ে ছাড়ছে। এক অদ্ভুত উত্তেজনায় অরিন খুব শক্ত করে চেপে ধরেছে রৌদ্রের বাহু। রৌদ্র মেয়েটার অস্থিরতা টের পেয়ে তৎক্ষণাৎ অরিনকে নিজের বুকে চেপে ধরে আলতো কণ্ঠে বলে, প্রথম দিকে একটু খারাপ লাগবে জান বাচ্চা, তুই আমায় শক্ত করে জড়িয়ে ধরে থাকবি, দেখবি একটুও ভয় হচ্ছে না। অরিন তাই করলো। রৌদ্রের মুখে মুখ লুকিয়ে শক্ত করে জড়িয়ে রাখলো ছেলেটাকে। প্লেন দ্রুত গতিতে ছুটছে, সেই সাথে দম বন্ধ হয়ে আসছে অরিনের। পেছনের চেয়ারের সঙ্গে গা চাপা লাগতে সে আবারও খপ করে চেপে ধরে রৌদ্রের বুকের কাছের শার্টের অংশ। মিনিট খানিক বাদে প্লেন টেক অফ হলো। পৃথিবী ধীরে ধীরে নিচে চলে যাচ্ছে। অরিন কিছুটা স্থির হয়ে রৌদ্রের বুক থেকে মাথা ওঠায়। সিটে বসে জানালার বাইরে চোখ রাখতেই দেখে ঘরবাড়ি গাছপালা সব কিছু কেমন ছোট ছোট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। অরিন তাৎক্ষণিক নড়েচড়ে বসলো। রৌদ্রের দিকে তাকিয়ে উৎফুল্ল কঞ্চে পড়ল, ডাক্তার সাহেব, আমরা আকাশে। রৌদ্র মুচকি হাসলো, হাত বাড়িয়ে মেয়েটার গালের উপর রেখে নরম কঞ্চে বলল, হ্যাঁ। অরিন খুশি হলো যেন। কিছুক্ষণ আগে সেই অদ্ভুত অস্থিরতা এখন কেমন ছুটে পালিয়েছে কোথাও। মেয়েটা উৎফুল্ল হয়ে এক নাগারে রাজ্যের বক বক জুড়ে বসেছে, অথচ রৌদ্র কেমন মনোযোগ সহকারে শুনছে মেয়েটার বক বক। আশ্চর্য, সেটা চোখে মুখে নেই কোনো বিরক্তির ছাপ, সেটা শুধুমাত্র মুগ্ধতার আভাস। কিয়ৎক্ষণ বাদে অরিন কথা থামালো, রৌদ্রের দিকে সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, এভাবে তাকিয়ে কি দেখছেন? রৌদ্র মুচকি হাসলো, প্রত্যুত্তরে বলল, আমার সানশাইনকে। অরিন হেসে উঠে এহেন কথায় রৌদ্রের বাহু টেনে ধরে আলগোছে মাথা রাখলো ছেলেটার কাঁধে। কিছুক্ষণ চুপ থেকে ফের বলে ওঠে, শুনুন ডাক্তার সাহেব। রৌদ্র তৎক্ষণাৎ চুমু বসে মেয়েটার মাথায়। ভনিতা ছাড়ে জবাব দেয়, বলুন বউজান। আচ্ছা, একটু কথা বলুন তো, আমাদের মাঝে কোনোদিন ঝগড়া হলে সবার আগে সরি বলবে কে? অবশ্যই আমি বউজান। অরিন হাসলে ছুঁচ কামড়ে। পরক্ষণে জিজ্ঞেস করলো, সবসময় আমার কথা বাধ্য বরের মতো শুনবেন তো? আরে বউজান, শুনবো মানে? আমি তো আপনার আঙ্গুলের ইশারায় নাচবো, দেখে নিয়েন। এই পর্যায়ে আর নিজেকে ধরে রাখতে পারলো না অরিন। খিলখিলিয়ে হেসে উঠে মেয়েটা। ওদিকে রৌদ্র মুগ্ধ চোখে তাকিয়ে রইল দুগালে গর্ত পড়া মেয়েটার দিকে। কে বলবে এই মেয়েটা রৌদ্রের হাঁটুর বয়সী, অথচ মেয়েটার ক্ষমতা দেখো। রৌদ্রের মতো শক্তপোক্ত যুবককে কেমন আঙুলের ডগায় নিয়ে ঘোরাচ্ছে রীতিমতো। অবশ্য ঘোরানোটাও স্বাভাবিক,
যেই অনুভূতির টানে দুজনে আজ এক হয়েছে, শত ঝড় ঝাপটা পেরিয়ে নিজেদের আপন করে পেয়েছে, সেই অনুভূতিকে নিঃসন্দেহে ভুলতে পারা দায়। আজ তাদের পূর্ণতা পেল তাদের সঙ্গীন হৃদয় অনুভূতি। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঙ্গীন হৃদয় অনুভূতি গল্পটার এত বড় জার্নি আজ সমাপ্ত হলো। আপনাদের সকলের অভিনয় কেমন লেগেছে এবং গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। এবং পুতুল ডায়েরি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পুতুল ডায়েরির সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আল্লাহ হাফেজ।